আমি এটা বলে দিতে পারি, আপনি লিখে রাখুন, ওখানে কিন্তু মিসেস দেবনাথ জিতবে, কলতান থার্ড হবে। সিপিএম এর অন্তত মেডিকেল সেলকে দেখেছি, নাম করতে চাই না, তারা যেভাবে অভয়াকে ইউটিলাইজ করছিল সেটা বড্ড বাজে লেগেছিল। আমি কিন্তু সাপোর্ট করছি যে ন্যায়ের জয় হোক, অন্যায় পরাজিত হোক, দুর্নীতিমুক্ত বাংলা হোক, বাংলায় পরিবর্তন আসুক। মানুষের সাথে সিপিএম এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিচ্ছিন্নতা একদিনে হয়নি, এই বিচ্ছিন্নতা হয়েছে গত 2007-8 সাল থেকে। সিপিএম এর গায়ের জোয়ারি দেখতে দেখতে লোক বিরক্ত হয়ে গেছে এবং সিপিএম সেই ইগো নিয়েই রয়েছে, এখনো ইগো ছেড়ে বেরোতে পারেনি। প্রত্যেকটা অত্যন্ত ভালো ডিসিশন। আর আমার সবচেয়ে ভালো লেগেছে, ওরা এলে এটা বলেছেন যে বেকারদের টাকা দেব যতক্ষণ না তারা চাকরি পাচ্ছেন। অর্থাৎ মাথায় রয়েছে কি করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায় চাকরির জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবর্তন কতটা জরুরি? আপনি তো সারাদিন অনেক পেশেন্টের পালস দেখেন, তাদের সাথে কথা বলে রাজনৈতিক পালসটা কি বুঝতে পারছেন তারা কি চাইছে? আরজি করের নিহত চিকিৎসক এর ধর্ষণ এবং খুনের মামলা এবার নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানে বলে মনে করছেন তারা। সিবিআই চাইলে ফের সঞ্জয় রায়কে জেরা করতে পারবে। আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টের এই যে নতুন নির্দেশকে আপনি কিভাবে দেখছেন? যখন এই নির্দেশটা বেরোয় শিয়ালদা কোর্টের, আমার অসম্ভব ভালো লেগেছিল জাজমেন্টটা। অনেকেই আমায় কটাক্ষ করেছিল কেন আমি মানে ফাঁসি চাইনি। কারণ ফাঁসি যদি সঞ্জয় রায়ের হয়ে যায়, তাহলে সঞ্জয় রায় তো অনেক কিছু জানে। আর যেভাবে মৃত্যু হয়েছে, একজন অ্যাডাল্ট মহিলাকে ওইভাবে একা সঞ্জয় রায়ের পক্ষে ওভাবে রেপ অ্যান্ড মার্ডার করা সম্ভব নয়। এখানে অনেক লোকের মাথা রয়েছে। ওই অভয়া কিছু জিনিস জেনে গিয়েছিল যেটা কারোর পক্ষে ভীষণ ক্ষতির কারণ হতে পারে। সেই জন্য এটা প্রশাসনিকভাবে চেপে দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, যাতে শুধুমাত্র সঞ্জয় রায়কে ভিকটিম করে পরে তাকে পাগল সাজিয়ে বার করে আনা যায়। সেই জন্য শিয়ালদা কোর্টের জাস্টিস যিনি এইটা দিয়েছিলেন, এত সুন্দর লেগেছিল ওনার অনেক কটা কথা, যে আমাদের পরবর্তী বিচারের ব্যবস্থাটা কিন্তু রয়ে গেল। এবং আমি মনে করি বিচার ব্যবস্থায় কিন্তু আবার চেষ্টা করলে সিবিআই কে তাড়া দিয়ে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটু অ্যাক্টিভ হয় এবং রাজ্য সরকার যদি পাল্টায় এবং সেন্ট্রাল এবং রাজ্য যদি একসাথে চেষ্টা করে, এই খুনের পেছনে কার হাত আছে সবকিছু এবং খুন কে করেছে সবকিছু জানা যাবে। সবকিছু জানা যাবে। এখনো এতটাই আশাবাদী আপনি? হ্যাঁ, 100 বার। তার কারণ হচ্ছে কি, যারা ওই সময় ছিল তাদেরকে তো ধরে যদি ভালো করে জেরা করা হয় এবং তাদেরকে যদি আহ, বিভিন্নভাবে যদি তাদের টেলিফোনের লোকেশন এগুলো করা হয়, তাহলে ডেফিনেটলি ধরা পড়বে। যদিও আপ্রাণ চেষ্টা হয়েছে, মারা গেছে হয়তো সকাল 6টায়, 8:30টার সময় ডিক্লেয়ার করা হয়েছে এবং বাড়িতে ফোন করা হয়েছে আত্মহত্যা বলে। এবং ওই 2.5 ঘন্টায় ওখানে অত লোক, অত ফরেন্সিক বিশেষজ্ঞ, এবং তারপর মৃত্যুর পর দায়সারাভাবে পোস্টমর্টেম করা, তারপর অত্যন্ত তাড়াহুড়ো করে একজন এমএলএ দ্বারা তাকে পুড়িয়ে দেওয়া, এই জিনিসটা তো আমরা কেউ ভুলতে পারছি না। না, তখন যারা মানে এই নিয়ে আন্দোলন করছিল তারা অত্যন্ত জুনিয়র ছিল, তারা কিন্তু সিনিয়রদের একবারও পরামর্শ নেয়নি। তাহলে সিনিয়ররা কখনো তাদের অনশনে বসতে বলতো না, যেখানে আমায় ইন্টারভেন করতে হয়েছিল এবং আমি অনেক ক্রিটিসাইজডও হয়েছি। কিন্তু আমি জানি যে যে খুনি সে ধরা পড়বে, এবং এর জন্য একটু আমাদের সদিচ্ছা দরকার। সদিচ্ছা সরকারের তরফ থেকে, সদিচ্ছা সিবিআই এবং ইডির তরফ থেকে। এই যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দেবে বা যে স্ট্যাটাস রিপোর্ট নিয়ে এত কথা হচ্ছে, সেখানে কি এমন কোনো নাম থাকতে পারে যাতে করে রীতিমতো শাসক দলের বিড়ম্বনা তৈরি হতে পারে বলে তা না হলে এত লুকোছাপা কিসের? এক্স্যাক্টলি কেউ না কেউ
প্রভাবশালী ব্যক্তি আছে বলেই বা তার ছেলে ওখানে পড়ছিল বলেই আহ, চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন তো এত এত লুকোছাপা কিসের? কেনই বা সেদিন এত ফোন কল সিএম এর সাথে, আমাদের তৎকালীন যিনি আমাদের পুলিশের হেড, তার সাথে এত কথাবার্তা? এটা তো তাৎক্ষণিক ডিসিশন যে ওই জায়গাটা ঘিরে ফেলো, কাউকে আসতে দিও না, এবং ময়না তদন্ত করো, বডি প্রিজার্ভ রাখো ফর ফার্দার ভিসেরাল এক্সামিনেশন, এবং ভালো করে ভিডিও ফটোগ্রাফি করা। এগুলো কোনোটাই করা হয়নি। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের কাছে আরো তথ্য থাকতে পারে, এই পর্যবেক্ষণ কি তদন্তে নতুন মোড় আনতে পারে? শুধু তথ্য থাকলে হবে না, সেই তথ্যটাকে প্রমাণ করতে হবে। এবং সিবিআই যথেষ্ট ইন্টেলিজেন্ট, কিন্তু সিবিআই চলে সেন্ট্রালের উপর। সেন্ট্রাল যদি ইচ্ছা করে, সেন্ট্রাল কিন্তু মুখোশ খুলে দিতে পারে, কিন্তু সেটা সেন্ট্রাল ইচ্ছা করবে কিনা সেটা সিবিআই যিনি প্রধান তিনিই বলতে পারবেন, এবং তাকে কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের সদিচ্ছা থাকলে রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই এখানে সিবিআইকে আটকানোর। আমি বলবো রাজ্য সরকারের, আপনি বলছেন কোনো ক্ষমতা নেই সিবিআই কে আটকানোর, যখন হাইকোর্ট ইন্টারভিন করছে, সিবিআই এর কোনো সমস্যা নেই যে ঘটনাস্থল প্লেস অফ অকারেন্সটা রিভিজিট করতে চাইছেন আরজি করে নিহত চিকিৎসক তরুণীর পরিবার, সেখানে রাজ্য সরকারের এত আপত্তি কোথায়? এখনো আপত্তি করছেন? তাহলে ভুল করছে, বোকামি। কেন করছে জানি না, এটা রাজ্য সরকারকেই জিজ্ঞেস করে দেখতে হবে, আমি জানি না। রাজ্য সরকারের এই যে একটা অ্যাজিটেশন, এই যে বারবার বাধা দেওয়ার একটা প্রবণতা, এটা কি রাজ্য সরকারের জন্য বিপদের হতে পারে এই আসন্ন নির্বাচন? দেখুন, কোনো জিনিস হঠাৎ করে যদি লুকোতে চাওয়া হয়, তার মানে তার মধ্যে নিঃসন্দেহে কিছু একটা খারাপ জিনিস লুকিয়ে আছে। তা না হলে, সবচেয়ে আমার অবাক লেগেছিল 14ই আগস্ট, যখন আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, তখন কিছু লোককে দিয়ে এমার্জেন্সি ভাঙচুর করা হলো কেন? তাদেরকে পুলিশ ধরতে পারলো না, এটা হয়? চিহ্নিত করতে পারলো না, হয়? কারা পাঠিয়েছে সেটা তো সাধারণ লোকও জানে। সুতরাং এটা তো চোখের সামনে রাজ্য সরকারের ব্যাপারটা এক্সপোজড হয়ে গেছে। কিন্তু আনফরচুনেটলি এই রাজনৈতিক ব্যাপারটা জুনিয়র ডাক্তাররা অরাজনৈতিকভাবে চালানোর চেষ্টা করেছিল, আর কিছু রাজনৈতিক দল জুনিয়র ডাক্তারদের উপর ভর করে তার ফায়দা লোটার চেষ্টা করেছিল। সেটা যখন জানা গেল এবং কিছুতেই রাজ্য সরকার রাজি হতো না জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনায়, তখন তো ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছিল। একটা কথা বলবো যে আদালত যখন বলছে সঞ্জয় রায় অনেক কিছু জানে, এটা কি তদন্তের ফাঁকফোকরকেই তুলে ধরছে? অবশ্যই এই তদন্তে প্রতি জায়গায় ফাঁকফোকর আছে। প্রথম, কখন পুলিশকে ইনফর্ম করা হয়? কেন মারা যাওয়ার পর জায়গাটা ঘিরে ঢাকা হয়নি? এরকম তো অজস্র ফাঁকফোকর আছে। এবার টালা থানার ওসিও তো ছাড়া পেয়ে গেছে। আমাদের প্রিন্সিপাল যিনি আরজি করে, তিনি তো এই মামলা থেকে ছাড়া পেয়ে আর্থিক দুর্নীতি মামলায় বোধহয় জেলে আছেন। তা সেখান থেকেও হয়তো ছাড়া পেয়ে যাবেন। বললাম তো, যেমন সারদা নারদার ব্যাপারটা হয়েছে, এখন যদি সত্যি সিবিআই এর সদিচ্ছা থাকে, আমি আবার বললাম সেন্ট্রাল গভর্নমেন্টের সদিচ্ছা থাকে, হ্যাঁ আমরা বাংলার ভোট জিতবো, আমরা বাংলার ভোটে জিততে চাই, তাহলে এখনো ওপেন করতে পারে যত তাড়াতাড়ি সম্ভব। বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে অভয়ার মায়ের অভিযোগ সেদিনকে ডিউটিতে থাকা বা ডিনার করা ব্যক্তিদের ঠিকমতো জিজ্ঞাসাবাদই করা হয়নি, এটা কি তদন্তের বড় ব্যর্থতা? সেদিনে যারা যারা ছিল প্রত্যেকের যদি টেলিফোনে কনভারসেশন গুলো পাওয়া যেত, তাহলেই কিন্তু অনেকটা ধরা পড়ে যেত। এখানে না, প্রথম থেকে যদি এক প্রশাসনিক, মানে এটা কি বলবো, প্রশাসনিক হত্যা, আমি এটাকে এভাবে, রাষ্ট্রের দ্বারা নিহত অভয়া, এবং সেক্ষেত্রে কিন্তু আমি সেন্ট্রাল গভর্নমেন্টকেও ইকুয়ালি দায়ী করব।
কারণ এরকম ভাবে হতে পারে না। একজন ডাক্তার মারা যেতে পারে না ইনস্টিটিউটে। এবং এই ব্যাপারটা আমি মনে করি সেন্ট্রাল গভর্নমেন্টের টনক হয়তো নড়েছে এখন। আশা করি এর ফয়সালা আমরা দেখতে পাবো। স্যার, অভয়ার মায়ের অভিযোগ, বিভিন্ন অভিযোগ আপনি ব্যাখ্যা করলেন। এবারে একটা বিষয় আসবো রাজনৈতিক প্রশ্নে। অভয়ার মা প্রচার করছেন, সেখানে প্রচাররত অবস্থায় তাকে যেভাবে কুৎসিত আক্রমণ করা হচ্ছে, কি বলবেন? একজন মহিলা আরেকজন মেয়েহারা মহিলাকে এরকম ভাবে অপমান করতে পারেন? আপনাকেও দেখা যাচ্ছে বামেরা যেভাবে আক্রমণ করে চলেছেন, এদের আসল দাবিটা ঠিক? কোনো দাবি নেই। আপনি শালীনভাবে কথা বলবেন না অশালীনভাবে কথা বলবেন, আপনার শিক্ষা, আপনার পারিবারিক শিক্ষা, এগুলোর উপর মানে নির্ভর করে। যদি কেউ বলতে বাজে লাগে বস্তির মেয়ে হয়, তাহলে কথাটা গালাগালিই হবে। আর কেউ যদি একটু ভালো পড়াশুনো করে, তাহলে কথাটা অন্যভাবে বলবে। আর যারা আমাকে ট্রোল করছে, তাদের যদি তাদের জন্য আমার করুণা হয়। কারণ তাদের নিজস্ব এক একজনের ১০০ থেকে ১৫০ জন ফলোয়ার। তার মানে তারা হচ্ছে আইটি সেল। আর কিছু তো রাগে ট্রোল করবেই। ওরা তো ভেবেই নিয়েছিল আমি বোধহয় একটা দলে চলে গেছি। আমি তো কোনো দলে এখনো অবধি জয়েন করিনি। আমি কোনোদিনই বামে ছিলাম না। বামপন্থী বামপন্থা আলাদা। আমি কিন্তু বিজেপিতে এখনো জয়েন করিনি। আমি কিন্তু সাপোর্ট করছি যে ন্যায়ের জয় হোক, অন্যায় পরাজিত হোক, দুর্নীতিমুক্ত বাংলা হোক, বাংলায় পরিবর্তন আসুক। কথা বলবো, ঠিক করে এই যে চিকিৎসক তরুণী নিহত হলেন, অভয়া তাকে নামকরণ করা হলো। আমরা যখন তার মায়ের সাক্ষাৎকার করতে গিয়েছি, একাধিক সাক্ষাৎকারে স্যার অভয়ার মা আমাদেরকে বলেছেন যে আমার মেয়ের নামটা তো অভয়া নয়, আমার মেয়ের নামটা তো তিলোত্তমা নয়, আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামটাই আজ মুছে গেছে মেয়েদের। এটা আমাদের সব থেকে ব্যর্থতা, দুঃখের জায়গা। আজকে তাদের তো আর নতুন করে পাওয়ার কিছু নেই, রাজনীতি থেকেও পাওনার জায়গাটা নেই। তারা শুধু বলছেন যে আমরা আমরা যে সময়টার মধ্যে দিয়ে গিয়েছি সেই কালো সময়টা যাতে মানুষকে ফেস করতে না হয়, এবং যদি তারা ফেসও করেন তার পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে সঠিক পথ দেখানো, সেটা আমাদের যন্ত্রণা থেকে আমরা যা উপলব্ধি করেছি সেটা চেষ্টা করব। এইটুকু দাবির উপরে বিরোধীদের এত চক্ষুশূল কেন হয়ে পড়ছেন তারা? আসলে একটা বিরোধী দলকে আমি তো চিনি, যারা মনে করেছিলেন যে অভয়া মা তাদের নিজস্ব সম্পত্তি। এবং তারা যখন বুঝতে পারলো যে তাদের ইউটিলাইজ করে সেই বিরোধী দল একটু হালে মানে পানি পাওয়ার চেষ্টা করছে, তারা বুঝতে পারলো, তারা তখন বেরিয়ে এলো। এখন অভয়ের মা একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। তিনি রত্না দেবনাথ। তিনি যেটা বলবেন সেটাই সবচেয়ে বড় কথা। আমরা নামটা ওর না হয় নাই উচ্চারণ করলাম। আমি লেট ডক্টর দেবনাথ বলবো, যে আমাদের একজন কলিগ, যে এত ভালো পড়াশোনায় ছিল, হাতের লেখা সত্যি অসাধারণ, যে কম পয়সায় পেশেন্ট দেখতো, সিনসিয়ার ছিল। তার মৃত্যুর কারণ আমাদের পশ্চিমবঙ্গের বুকে ধরা পড়ল না ২ বছরেও। এটা কি রাজ্য সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা নয়? এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই এর ব্যর্থতা নয়? আমি যদি দলমতের বাইরে যাই, আমি গৃহমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জিজ্ঞেস করব, আপনি একদম অন্য কোনো দিকে তাকাবেন না। আপনি সিবিআই অফিসারদের জোর করুন যাতে যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই এর উপর আস্থা যাতে সাধারণ মানুষের ফিরে আসে। সিপিআইএম কে ভোট দেবেন না, ঠিক আছে, কিন্তু রত্না দেবনাথকেও ভোট দেবেন না। বিজেপি কে হারাতে টিএমসি কে ভোট দিন বলছেন কলতান, কি বলবেন? আমি কলতানের সাথে একমত নই। কলতান ভালো ছেলে, আমি বারবার বলি। কলতান শুধুমাত্র সিপিএম যা শিখিয়ে দিয়েছে সেটাও বলতে বাধ্য, কারণ ওদের একটা বাধ্যবাধকতা আছে। আমার তো সেটা নেই, আমি তো সিপিএম এর কোনো সদস্যই নই। সুতরাং আমি বলবো পানিহাটির মিসেস দেবনাথ জিতবে, এবং অলরেডি উনি জিতে গেছেন। শুধু একজন মিসেস দেবনাথ না, ২৯৪টা সিটেই মিসেস দেবনাথ কিন্তু কন্টেস্ট করছেন। কথা বললেন আপনি,
তাহলে কি আপনি মানেন এটা যে একদা সিপিআইএম এর মধ্যে থাকা ব্যক্তিরাও সিপিআইএম এর অনেক চিন্তা ভাবনার সাথে দ্বৈরথ থাকলেও সেটা প্রকাশ করতে পারেন? অবশ্যই সিপিএম এর নিজেদের মধ্যে এত খেয়োখেয়ি আছে, তাদের এমনি 2 to 3% ভোট, অথচ নিজেরা কামড়াকামড়ি করে মরে, কোনো স্ট্যাট ডিসিশন নিতে পারে না। গত 5 বছরে কেন 15 বছরে এতগুলো ইস্যু হয়েছে, একটা ইস্যুতে বাংলা স্তব্ধ করতে পারে না, তাহলে তাকে আমরা বিরোধী বলবো কি করে? এই যে কোনো একটা ইস্যু পেলে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলাতে আগুন জ্বালিয়ে দিতেন। সেই সিপিএম কোথায় গেল? সেই সিপিএম তো ফেসবুকে সিপিএম হয়ে গেছে। আর তো কোনো কিছু সিপিএম এর অস্তিত্ব আমি দেখি না। কোথাও গিয়ে কি রাগ তৈরি হয়? রাগ তো তৈরি হয়, কারণ আমি সিপিএম এর অন্তত মেডিকেল সেলকে দেখেছি, নাম করতে চাই না, তারা যেভাবে অভয়াকে ইউটিলাইজ করছিল সেটা বড্ড বাজে লেগেছিল। এবং তারা কিন্তু সাধারণ লোকের সেন্টিমেন্টটা বুঝতে পারেনি। আমি যখন ওখানে ডরিনা ক্রসিং এ যখন ওরা অনশন করছিল, বহু মা আমাকে এসে কেঁদে বলেছেন, ওদেরকে অনশন থেকে তুলুন প্লিজ। ইভেন অনেক সিপিএম লিডারের স্ত্রীও আমাকে রিকোয়েস্ট করেছে, এবং ওরাও জানতো যে জিনিসটা ডেড এন্ডে পৌঁছে যাচ্ছে, কিন্তু ওরা কোনো উপায় পাচ্ছিল না। ওরা এখন আমাকে কিন্তু মনে মনে ধন্যবাদ দিচ্ছে যে সেদিন আমি যদি মিস্টার ঘোষের কাছে গিয়ে আমি যদি না বলতাম যে যদি একজনও মারা যায় পুরো বাংলায় আগুন জ্বলবে, আপনারা কোনটা ভাববেন? তারপরের দিনই দেখবেন সঙ্গে সঙ্গে সিপি গেছিলেন, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, ওরা গিয়েছিল, কথা হয়েছিল, এবং অভয়ের মায়ের কথায় ওরা অনশন উইথড্র করেছিল। এটা তো এক ধরনের সেটব্যাক না আন্দোলনের? এই আন্দোলন চালাতে গেলে অরাজনৈতিকভাবে হতে পারে না। তাহলে এই যে কথাটা যারা আন্দোলন করলেন বা যারা এক্সট্রিম বেশ কিছু র্যাডিক্যাল কমিউনিস্ট পার্টির সদস্য, তারা যে বললেন যে আপনি দায়িত্ব নিয়ে স্যাবোটেজ করেছেন তাদের আন্দোলনটা, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে আপনি মনে করছেন? এত ক্ষমতা আছে নাকি একজন ডাক্তারের যে দায়িত্ব নিয়ে সাবোটাজ করলাম? আমি কুণাল ঘোষের সাথে দেখা করলাম, আর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ফোন করে ওদের ডাকলো, আর ওরা ওখানে কোলাপস করলো। এতটা ক্ষমতা আমার নেই। যারা ভাবছে তাদের মনটা বড্ড ছোট। তারা না সবসময় ভাবে আমি যাচ্ছি যখন, নিশ্চয় আমার কোনো একটা কিছু একটা রয়েছে, আমার কোনো একটা লাভ হবে। আরে বাবা, আমার কোনো লাভের ব্যাপারই নেই, আমার কিছু পাওনা নেই। আমি ডাক্তারিটা ভালো করে করতে চাই, আর চোখ কান খোলা রাখি। আর আমার এটুকু সৎ সাহস আছে, সৎকে সৎ, মিথ্যেকে মিথ্যে, কালোকে কালো, সাদাকে সাদা বলার। আমি কোনো দলের বাধা ধরা কোনো লোক নই। আমি একজন ভারতের স্বাধীন নাগরিক, এইভাবেই বাঁচতে চাই। একদমই। স্যার, আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। স্যার, শেষ কয়েকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কবর থেকে ফাইল বার করে এনে অভয়ার তদন্ত করব। নির্বাচনী সাক্ষাৎকারে অকপট কলতান। তিনি আরো বলছেন যে কে কোন রাজনৈতিক দল করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা সেদিন গাড়ি আটকাবার সময়, রাত দখলের সময় দেখিনি কে কোন রাজনীতি করে। আমরা দরকার হলে কবর থেকে ফাইল বার করে এনে তদন্ত করব। কি বলবেন? না, ক্ষমতা হাতে না থাকলে কিন্তু হবে না। আমি এটা বলে দিতে পারি, আপনি লিখে রাখুন, ওখানে কিন্তু মিসেস দেবনাথ জিতবে, কলতান থার্ড হবে। একদম সোফোলজিস্টের মতো প্রেডিকশন। হ্যাঁ, কারণ তো আমি বুঝতে পারছি তো, আহ, যেখান থেকে উনি পানিহাটি থেকে দাঁড়িয়েছেন, তার অনেক পেশেন্ট আমার কাছে আসে। আমি যখনই তাদের বলি যে আপনারা তো আপনাদের ওখানে তো অভয়ের মা দাঁড়িয়েছে, তারা হয়তো লেফট মাইন্ডেড, কিন্তু তারা বলে না না, ওনাকে কিন্তু আমাদের জেতাতেই হবে। যে র্যাঙ্ক 1 নম্বর হবে মিসেস দেবনাথ, 2 নম্বর যিনি টিএমসির আছে, আমি জানি না কে আছেন, আর থার্ড কলতান হবে। কারণ সত্যিকারের কি, মানুষের সাথে সিপিএম এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিচ্ছিন্নতা একদিনে হয়নি, এই বিচ্ছিন্নতা হয়েছে গত 2007-08 সাল থেকে
সিপিএম এর গায়ের জোয়ারি দেখতে দেখতে লোক বিরক্ত হয়ে গেছে এবং সিপিএম সেই ইগো নিয়েই রয়েছে, এখনো ইগো ছেড়ে বেরোতে পারেনি। মহিলাদের জন্য ৩,০০০ টাকা, যুবকদের জন্য ৩,০০০ টাকা চাকরি না পাওয়া পর্যন্ত, একদম চাকরির প্রতিশ্রুতি। এইচপিভি টিকা এবং ক্যান্সার স্ক্রিনিং, মেয়েদের ফ্রি শিক্ষা প্রাথমিক এবং স্নাতকোত্তর স্তরে, ১৮ বছরেই মেয়েদের ২ লক্ষ টাকা, অন্তঃসত্ত্বার জন্য ২১,০০০ টাকা, মহিলাদের বাস ভাড়া ফ্রি, আয়ুষ্মান ভারত চালু, এইমস, আইআইটি, আইআইএম, অনুপ্রবেশ মুক্ত বাংলা। বিজেপির এই সংকল্পপত্র কি তৃণমূলের খেলা শেষ হয়ে গেল? গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী একদম নভোটেল হোটেলে এই সংকল্পপত্র মানে প্রকাশ করলেন, কি বলবেন? এটা না তৃণমূল স্তরে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার। তবে এর মধ্যে আমি তিনটে জিনিস আমি বলবো। এইমস করাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব দায়িত্বের মধ্যে পড়ে। জমি দেওয়াটা যদিও রাজ্য সরকারের উপর। ওটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা অত্যন্ত ভালো ডিসিশন। আর আমার সবচেয়ে ভালো লেগেছে, ওরা এলে এটা বলেছেন যে বেকারদের টাকা দেব যতক্ষণ না তারা চাকরি পাচ্ছেন। অর্থাৎ মাথায় রয়েছে কি করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায় চাকরির জন্য। আমি জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও বলেছিলাম যে আমাদের রাজ্যে কি নেই। আমাদের রাজ্যে মেধা আছে, জল আছে, পরিবহন ব্যবস্থা, আমাদের বন্দর আছে, আমাদের ক্যালকাটা এয়ারপোর্ট আছে, আমাদের ন্যাশনাল হাইওয়ে ট্যুর মতো রাস্তা আছে। সুতরাং এখানে যদি ইন্ডাস্ট্রি না হয় তো কোথায় ইন্ডাস্ট্রি হবে? তার জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা। একটা ৯৯.৯% তৈরি হয়ে যাওয়া কোম্পানি যখন ভেঙে গুড়িয়ে তাকে গুজরাটে চলে যেতে হয় এবং সেই জায়গাতে সর্ষে বীজ ছড়িয়ে কিন্তু সর্ষে ফলবে না, কারণ সেই জায়গাটা কিন্তু কোনোদিন কৃষিযোগ্য হবে না। এই সোজা কথাটা বুঝতে হবে বাংলার প্রত্যেককে, যে মিথ্যা কথা বলে বাংলার মানুষকে নিজের সুবিধার জন্য এই ধরনের সর্ষে গাছ দেখিয়ে সর্ষে ফুল দেখিয়ে লাভ হবে না। ওখানে শিল্পই করতে হবে। ওনাদের তিনটে শিল্প আমার খুব ভালো লেগেছে। একটা এখনকার যুগের সাথে যুগোপযোগী, যেটা মাইক্রোচিপস নিয়ে কথা। নাম্বার টু ডিফেন্স হাব, আর ইন্ডাস্ট্রিয়াল হাবের আরো আইটি টেকনোলজি, যেগুলো টেকনোলজিক্যাল হাব, যে কোনো একটা কিন্তু ওই যে জায়গাটায় সিঙ্গুর হওয়ার কথা ছিল ওইখানেই হবে, কারণ ওই জায়গাটা আর কোনো কিছু করতে পারবে না, ওই জায়গাটা কৃষিযোগ্য আর নেই। আমি বলবো যে কোথাও গিয়ে এই যে ম্যানিফেস্টো তাদের, এই ম্যানিফেস্টেশনের ফলে কি কোথাও গিয়ে শাসক দলের কিছুটা খেলা শেষ হয়ে গেল? না না, শাসক দলের অনেক ভেতরে ভেতরে রয়েছে। আজকে এখনো গ্রামের লোকেরা অসুবিধায় পড়লে শাসক দলকেই ডাকে, ভয় পায় তারা। ভয় না এমন একটা জিনিস, অনেকদিন আগে সৌমিত্রর একটা বই দেখেছেন কি, আতঙ্ক? লোকের মনে একটা আতঙ্ক রয়েছে, কাউকে বলতে চাইছে না, বললে যদি পাড়ার মস্তানরা এসে পেটায়। সুতরাং সেই আতঙ্কের হাত থেকে এবার আমার মনে হয় সিআরপিএফ জওয়ানরা বুথে থাকবে, লোকাল পুলিশের এন্ট্রি থাকবে না, ছাপ্পা ভোট দেওয়া বন্ধ করা যাবে, জনগণ তাদের জনগণের অধিকার দিতে পারবে, তারপর জনগণ যা বলবে সেটাই হবে, 4 তারিখে আমরা মেনে নেব। কিন্তু শিক্ষিত মানুষ, বর্তমান টিএমসি সরকারের দুর্নীতি, শিক্ষা ক্ষেত্রে শিক্ষাটাকে শেষ করে দেওয়া, আমাদের এখানে অ্যাভারেজ ইনকাম বিলো পার, এবং ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি, এটা সাধারণ লোকেরা বুঝতে পারছে। আর যারা একদম গরিব তারাও কিন্তু যথেষ্ট চালাক। তাদের যদি আমরা ভাবি যে তাদের আমরা গুন্ডামি করে ঠিক করে রাখবো, তা নয়। তবে তৃণমূল নেতাদের একটা গুণ আছে, আমি এটা বলবো। তৃণমূলের যে সাধারণ লোকেরা, তারা কিন্তু বুথ ভিত্তিক লেভেলে প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু গ্রামের লোকেদের সাথে ভালো রিলেশন রাখে। ইভেন পাড়াতেও আজকে কোনো অসুবিধা হলে আমার বাড়িরই রিলেটিভ তৃণমূল নেতাকেই ফোন করে যে আমার বাড়ির এইটা হয়ে গেছে, কি করে সারাবো। সেখানে কিন্তু বিজেপির ক্যাডার বলে কিছু নেই। বিজেপির যেটা আছে জনসাধারণ, জনসাধারণ যদি বিজেপিকে চায়, এবার বিজেপি আসবেই।
সুদীপ্ত সেন কি এবার সত্যি সব গোপন তথ্য প্রকাশ করবেন, এবং সেটা যদি করেন তাহলে কি তৃণমূলের কোথাও গিয়ে বিড়ম্বনার জায়গা তৈরি হবে? এই ইস্যুতে কি তৃণমূল রাজনৈতিকভাবে চাপে পড়তে পারে কোথাও? আমার মনে হয় সারদা ইস্যু এখন ডেড, এতদিন বাদে। আর ওনার কাছ থেকে আর কোনো গোপন তথ্য নেই, কারণ গোপন তথ্য আজকাল আর গোপন থাকে না। অনেক আগেই বেরিয়ে সেটাকে কি করে ছিনিয়ে আনতে হয় আমরা তো কয়েকদিন আগেই দেখলাম। তো এতদিন বাদে 12 বছর আগের অসম্ভব। আমি কার্যকরটা হলেই আমি বলবো যে অনেক কিছু করা হয়েছে। একদমই। স্যার, আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবর্তন কতটা জরুরি? আপনি তো সারাদিন অনেক পেশেন্টের পালস দেখেন। তাদের সাথে কথা বলে রাজনৈতিক পালসটা কি বুঝতে পারছেন? তারা কি চাইছে? তারা পরিবর্তন চাইছে, একদম। তারা কিন্তু চাইছে না বর্তমান গভর্নমেন্ট আর থাকুক। কিন্তু আমার মেন পেশেন্টরা কিন্তু একটু আপার মিডল ক্লাস বা মিডল ক্লাস, একদম গরিব ঘরের। আমি লোকেদের পালসটা এখনো বুঝতে পারিনি, কিন্তু যারাই আসছেন তারা বলেছেন এবারে যাই ভুল করি আমরা অন্তত ফুলটাকে পাল্টে দেব। ভারতের জাতীয় যে ফুল, সেই ফুলেই তারা দেবে তাদের মতামত। মতামত।